স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদের সঙ্গে আছে গালিব ইবনে রিয়াজ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। এবারের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা। তাদের দাবি বিনিয়োগ বাড়বে, তবে অর্থনীতিবিদরা বলছেন করোনা মোকাবেলায় আরও বেশি অর্থ বরাদ্দের প্রয়োজন ছিল। বাজেট বড় হলেও বাস্তবায়ন কতটুকু হবে তা নিয়ে তাদের রয়েছে সন্দেহ। তাদের মতে বাজেট বাস্তবায়নে প্রয়োজন জবাবদিহিতা, দক্ষতা আর সততা। অন্তরা বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। জাতীয় সংসদে ইতিহাসের সবচেয়ে বড় বাজেট উত্থাপিত হলো ৩ জুন। স্বাধীন বাংলাদেশের ৫০তম এই বাজেট ৬,০৩,৬৮১ কোটি টাকার। এনপিআর থেকে ৫৪% বেশি কর আদায়ের লক্ষ্যমাত্রা থাকলেও কাটছে না দেশি বিদেশি ঋণ নির্ভরতা। রয়েছে ২,১৪,৬৮১ কোটি টাকার ঘাটতি। নতুন অর্থ বছরের জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭.২%। আলোচিত স্বাস্থ্য খাতে প্রস্তাবিত বরাদ্দ ৩২,৭৩১ কোটি টাকা, যা মোট বাজেটের ৫.৪২%। আর করোনা মোকাবেলায় বরাদ্দ ১০,০০০ কোটি টাকা। কর্মসংস্থানের বিষয়টি নতুন বাজেটকে ব্যবসা বান্ধব বলে মনে করছেন ব্যবসায়ীরা। পুঁজিবাজারের তালিকাভুক্ত এবং তালিকার বাইরে থাকা সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে কর্পোরেট কর ২.৫% কমানোয় সন্তুষ্ট তারা। তথ্য প্রযুক্তি খাতে কর্মসংস্থান হবে ১০ লাখ মানুষের, তবে কর্মসংস্থানের বিষয়ে আরো সুস্পষ্ট দিক নির্দেশনার প্রয়োজন ছিল বলে মত তাদের। দেশীয় উদ্যোক্তারা আসলে বিনিয়োগ না করে তাহলে কর্মসংস্থান হবে না। করোনার মধ্যে ঝুঁকি নিতে হলে আমাদের বাজেটে ওই ধরনের একটা লুক্রেটিভ আমার মনে হয় একটা থাকা দরকার, প্রস্তাবনা থাকা দরকার, গভর্নমেন্টের বাজেট থাকা দরকার, যেখান থেকে মানুষ উৎসাহিত হয় নতুন করে বিনিয়োগ করার জন্য। একটা অর্থনীতি বান্ধব এবং ব্যবসা বান্ধব সাহসী বাজেট। করের হারগুলো কমেছে, এটা অত্যন্ত একটা ভালো জিনিস এবং এই ধারা চলতে থাকলে আমাদের যে রিজনালি আমরা হয়তো একটা কম্পিটিটিভ ট্যাক্স লেভেলে পৌঁছে যাব। অর্থনীতিবিদরা বাজেট বাস্তবায়নকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। সামষ্টিক অর্থনীতির ব্যবস্থাপনার ক্ষেত্রে যেই ধরনের সংস্কার এবং সুশাসনের দরকার, এই জায়গাগুলোতে আরো বিনিয়োগ করা, রেজাল্ট বেসড মনিটরিং এর কথা বলা হয়েছিল বাজেটে, সেগুলো বাস্তবায়ন করা। এখানে দুর্বলতা, বাস্তবায়নের দুর্বলতা এবং অনুমিতির দুর্বলতা, এই দ্বিবিধ দুর্বলতা আমরা পর্যবেক্ষণ করছি। বাজেট বাস্তবায়নে জবাবদিহিতার কথা বলছেন ব্যবসায়ী নেতা এবং অর্থনীতিবিদ উভয়ই। আমাদের জবাবদিহিতা নিশ্চিত না করা পর্যন্ত দেশীয় বিনিয়োগ উৎসাহিত হবে না, বিদেশি বিনিয়োগ হবে না। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। সদ্য ঘোষিত 2021-22 অর্থ বছরের 6,03,681 কোটি টাকার প্রস্তাবিত বাজেটে চট্টগ্রামের চলমান উন্নয়ন প্রকল্পকে প্রাধান্য দেয়া হলেও বে টার্মিনাল নিয়ে তেমন কোনো রূপরেখা না থাকায় হতাশ চট্টগ্রামের ব্যবসায়ীরা। দেশের অর্থনীতির গতি বাড়াতে চট্টগ্রাম বন্দরের পাশাপাশি আরও একটি বন্দর বে টার্মিনাল চালু করার কোনো বিকল্প নেই বললেন অর্থনীতিবিদরা। তবে করোনাকালের দ্বিতীয় বাজেটে আরএমজি সেক্টরকে গুরুত্ব দেওয়ায় খুশি পোশাক শিল্প মালিকরা। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। করোনাকালে 2021-22 অর্থ বছরের জন্য 6,03,681 কোটি টাকার প্রস্তাবিত বাজেট অত্যন্ত সাহসী এবং সময়োপযোগী বলে মত দিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স। সেই সাথে চট্টগ্রামে চলমান মেগা প্রকল্পগুলোকে গুরুত্ব দিয়ে সময় মতো শেষ করার আহ্বান তাদের। চট্টগ্রামের বৃহৎ প্রজেক্টগুলো, এটা তো একটা বড় প্রজেক্ট, মেগা প্রজেক্টের একটা অন্যতম, কাজে এটা অনগোয়িং প্রজেক্ট এবং অনগোয়িং প্রজেক্টের ব্যাপারে সময় মতো যাতে শেষ হয় সেদিকে আমাদের প্রস্তাব আছে। আমদানি রপ্তানি আরো সহজ ও গতিময় করতে চট্টগ্রামে বে টার্মিনাল নির্মাণের বিষয়ে রূপরেখা না থাকায় হতাশ ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরাও বলছেন বন্দরের ভৌগোলিক অবস্থান ও ধারণ ক্ষমতা কম থাকায় দ্রুত বে টার্মিনালের বিকল্প নেই। আমরা চাই বে টার্মিনালের একটা সুনির্দিষ্ট রূপরেখা এই বাজেট যখন আলোচনায় আসবে তখন এটা হোক। আমাদের অর্থনীতির সাইজ যেভাবে আমাদের বেড়ে যাচ্ছে, সেখানে কিন্তু চট্টগ্রাম বন্দরের বিকল্প বে টার্মিনালকে কিন্তু অতি তাড়াতাড়ি দেশের অর্থনীতির স্বার্থে এটার স্বার্থে এটাকে তাড়াতাড়ি বাস্তবায়ন করা উচিত।
বাজেটে আরএমজি সেক্টরকে গুরুত্ব দেওয়ায় স্বস্তিতে গার্মেন্টস মালিকরা। তো বাজেটের যে কন্টিনিউশন আছে এই কন্টিনিউশনই কিন্তু অব্যাহত আছে, এখান থেকে কিছু বাদ দেওয়া হয়নি। সো আমি মনে করি যে এটিও যদি অব্যাহত থাকে সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের জন্য ভালো একটি সাপোর্ট হবে। অর্থনীতিবিদরা বলছেন বাজেটে বড় ঘাটতি থাকলেও এটির বাস্তবায়নে ঋণের উপরেই বেশি নির্ভর হতে হবে সরকারকে। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বৃহস্পতিবার উপস্থাপন করা হয়েছে। এর প্রভাবে বাজারে অনেক পণ্যের দাম এরই মধ্যে বেড়েছে। বাজেটের প্রভাব জানাতে রাজধানীর কারওয়ান বাজার ও চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফিন শাকিল ও নয়ন বড়ুয়া জয়। শুরুতেই কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফিন শাকিল। আমরা জানি যে কারওয়ান বাজারে আসলে নিত্য প্রয়োজনীয় মানুষের যেটা প্রয়োজন সেটার বাজার সব থেকে বড় পাইকারি বাজার ঢাকা শহরের মধ্যে। তো বাজেট উপস্থাপনের পর দিন কারওয়ান বাজারের আসলে যে পণ্য মূল্যের প্রভাবটা আপনি কেমন দেখছেন? গালিব, মূলত কারওয়ান বাজারে বাজেটের পরবর্তীতে যে দাম বাড়ানোর কথা বা দাম বাড়ার যে কয়েকটি পণ্যের দাম বাড়ানো হয়েছে, বিশেষ করে আমদানিকৃত যে পণ্যগুলো রয়েছে সেগুলোর উপরে নতুন করে কর আরোপ করা হয়েছে, ফলে সেগুলোর দাম বাড়তে পারে। বিশেষ করে লবণের কথা বলা হচ্ছে, বিদেশি সাবানের কথা বলা হচ্ছে, যেগুলো নিত্য প্রয়োজনীয় মানুষজন যারা এইসব বাজারে আসেন তারা কেনেন। তবে এখন পর্যন্ত সেই জিনিসপত্রগুলোর দাম খুব একটা বাড়েনি, অর্থাৎ নতুন করে কর আরোপ করা হলেও যারা ব্যবসায়ীরা বলছেন তারা আগের দামে বিক্রি করছেন, এবং যেহেতু তাদের এটা আগের দামেই কেনা, সুতরাং তারা সেই দামে বিক্রি করছেন। তবে প্রত্যেক সাপ্তাহিক বাজারের সময় যে চিত্রটি কারওয়ান বাজার সহ রাজধানীর খুচরা বাজারগুলো দেখা যায়, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় যেসব পণ্য রয়েছে সেগুলোর দাম বাড়ে। আজকে নতুন করে মশারির ডালের দাম বেড়েছে, অর্থাৎ আগে 75 টাকা কেজি ছিল, আজকে সেটা 80 টাকা করে বিক্রি করা হচ্ছে। এর পাশাপাশি যারা ক্রেতারা রয়েছেন তারা বলছিলেন যে সবসময় আসলে বাজেটকে কেন্দ্র করে এক ধরনের কিছু পণ্যের দাম বাড়ে, কিন্তু নিত্য প্রয়োজনীয় যে বাজার রয়েছে সেটা কিন্তু প্রতি সপ্তাহে অর্থাৎ নানান রকমের দর অদল বদল হয়, অর্থাৎ কিছু কিছু পণ্যের দাম অনেক বেশি বেড়ে যায়, আবার কিছু পণ্যের দাম কিছুটা কমে। তবে আজকে খুব একটা দাম কমার তালিকায় যদি বলি, খুব একটা কোনো পণ্য আসলে দাম কমার তালিকায় নেই। বেশিরভাগ পণ্য আগের দামে বিক্রি হচ্ছে, তবে অনেকগুলো পণ্য রয়েছে যেগুলো নতুন করে দাম বাড়ানো হয়েছে। এই যেমন মশলার ডালের কথা কিছুক্ষণ আগে আপনাকে জানিয়েছিলাম, এর পাশাপাশি মশলার যে পণ্য রয়েছে সেই মশলার পণ্যের দাম বাড়ানো হয়েছে। এখানকার সয়াবিনের তেলের আপনি জানেন গত কয়েক সপ্তাহ ধরে আসলে সয়াবিন তেল নিয়ে এক ধরনের যদি বলি বাজার উত্তপ্ত অবস্থায় রয়েছে। সেই সয়াবিন তেলের দাম নিয়ে মানুষ অনেক বেশি ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন বাজেটকে কেন্দ্র করে একসময় দাম বাড়ানো হয়, কিন্তু এবার বাজেটের আগেই সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের দামই বাড়ানো হয়েছে, সুতরাং নতুন করে দাম বাড়ার কিছু নেই। এর বাহিরে মাছের বাজারের দাম কিন্তু আজকে অনেক চড়া, অর্থাৎ প্রায় প্রত্যেক কেজি মাছের দাম বলা হচ্ছে 10 থেকে 20 টাকা কেজিতে অনেক পণ্যের দাম, অনেক মাছের দাম বেড়েছে, এবং বড় যে মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু 100 টাকা প্রকারভেদ 100 টাকাও কিন্তু প্রত্যেক কেজি দাম বাড়ানো হয়েছে। এই ছিল আসলে কারওয়ান বাজারের সার্বিক চিত্র। গালিব। এবারে যুক্ত হচ্ছি চট্টগ্রাম থেকে সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের সঙ্গে। জয়, আপনি রয়েছেন চট্টগ্রামের বৃহৎ পাইকারি বাজার রিয়াজউদ্দিন বাজারে। বিশেষ করে আজকে কিন্তু শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন, এমনিতে বাজার একটু চড়া থাকে, তারপর বাজেট পরবর্তী আজকের দিনে চিত্রটা আসলে কেমন? ধন্যবাদ। একটু আগে আমাদের সহকর্মী কিন্তু ঢাকা থেকে যে তথ্যগুলো দিয়েছেন, তেমনিভাবে কিন্তু আমি রিয়াজউদ্দিন বাজার বলতে চট্টগ্রামের বড় ভোগ্যপণ্যের বাজার বলা যায়, এই বাজার থেকে কিন্তু চট্টগ্রামের বিভিন্ন জায়গায় প্রত্যন্ত অঞ্চলে কিন্তু আসলে সরবরাহ করা হয় পণ্যগুলো। কিন্তু দেখা যাচ্ছে এই জায়গায় যে বাজেট কিন্তু উত্থাপন করা হলো গতকাল, বাজেট উত্থাপনের পর থেকে কিন্তু আসলে গতকাল রাত থেকেই অনেক পণ্যের দাম একেবারে কিন্তু বাড়তে শুরু করেছে। সব মিলিয়ে বলা যায় যে পণ্যগুলোর দাম সবচেয়ে বেশি বেড়েছে তেল, সয়াবিন তেল থেকে নিয়ে ভোজ্য তেল, আবার পেঁয়াজ, চিনির দামে কিন্তু অনেকটা বেড়েছে, মসুর ডালের দাম অনেকটা বেড়েছে, যেখানে কিন্তু আসলে অনেক পণ্যের দাম কিন্তু বাড়ার কথা নয়, কিন্তু তারা বাজেট ঘোষণার পর থেকে প্রতিবারে যখন আসলে যে বাজেট ঘোষণা করা হয় তখন কিন্তু আসলে এইসব পণ্যগুলোর দামটা বেড়ে যায়। কিন্তু একইভাবে কিন্তু গতকাল রাত থেকেই পণ্যের দাম বেড়েছে। আজ কিন্তু ছুটির দিন, কিন্তু আসলে যারা ক্রেতা তাদেরও কিন্তু অনেকটা ভিড় দেখেছেন। সেই সুযোগকে কাজে লাগিয়ে আমরা দেখছি কিন্তু আসলে বাজারগুলোতে অনেক পণ্যের দাম বেড়েছে। আমি একটু কথা বলতে চাচ্ছি এখানে যারা ক্রেতা, যারা বাজার করতে এসেছেন, পণ্যের দাম এখন কোন পর্যায়ে আছে বলে মনে হয়? ধন্যবাদ। বর্তমানে দেখতেছি বাজারের সব কিছু দাম ঊর্ধ্বগতি। যেমন ধরেন আজকে নিয়েছিলাম পেঁয়াজ, চাল, ডাল, তেল, এভরিথিং দাম বেড়ে গেছে। কেমনি বাড়ছে যায় না, গতকাল বাজার ঘোরার সঙ্গে সঙ্গে দেখেছে প্রত্যেকটা বাজার আগুন যায়। শুধু এটা না, নিত্য প্রয়োজন যতগুলো জিনিস সবগুলোতে
আর ওইদিকে ঘুরে আসলাম দেখলে সেম অবস্থা। এমনকি যারা আসতে পারছে বাজার নিত্য গরিব মধ্যবিত্ত যারা আছে তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। এই বাজারের জন্য অন্তরপক্ষে আর কিছু নিত্য প্রয়োজনীয় দাম মানে আর কম রাখানো উচিত ছিল, অনেক বেড়ে গেছে এখন। যেমন ধরুন পেঁয়াজ এখন কিনলাম 50 টাকা, আর এই চিনি গেলে 67 টাকা, আর তেলের দাম সব কিছু দাম বাড়তে। আগে কত ছিল আমি সঠিক জানি না, বর্তমানে এখন 67 টাকা করে। আগে কত ছিল আপনি সঠিক? আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলতে চাচ্ছি, কি কি পণ্যের দাম সবচেয়ে বেশি বেড়েছে বলে মনে করছেন? এখন পেঁয়াজ, রসুন, চাউল, তৈল এগুলোর দাম একটু বেশি। তার মধ্যে টমেটো, ক্যাপসিকাম এগুলোর দাম বেড়েছে, চাউলের দাম বেড়েছে। আমরা আগে যে চাউলটা নিতাম 60 টাকা, এটা এখন 65 টাকা থেকে 68 টাকা হয়ে গেছে। আমরা জনসাধারণ যারা চাকরিজীবী মানুষ আছি, সাধারণ মানুষ যেগুলো আছে ডেইলি লেবার, ওরা কীভাবে খাবে, কীভাবে চলবে, এখন অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এমনি করানোর জন্য অনেকের চাকরি নেই, অনেকের ব্যবসা বাণিজ্য নেই। ধন্যবাদ আপনাকে। গালিব, আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যে বাজার মনিটরিং যদি করা হতো তাহলে কিন্তু যে যারা কারসাজি করে এসব পণ্যের দাম বাড়িয়ে নিচ্ছে সেদিকে কিন্তু আসলে প্রশাসনের নজর রাখার দাবি উঠেছে। যারা ভোক্তা তাদের দাবি উঠেছে, তারা বলছেন যদি প্রশাসন যদি একটু সতর্ক থাকে তাহলে কিন্তু আসলে কারসাজি করে পণ্যের দাম এভাবে বাড়াতে পারত না বলে তারা মনে করছেন। এ ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে গালিবের কাছে। আপনাকে ধন্যবাদ। দর্শক, গতকালকে 2021-22 অর্থ বছরের বাজেট উপস্থাপিত করা হয়েছে। প্রস্তাবিত বাজেট, সে বাজারে পণ্যমূল্যের কি অবস্থা সে বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মীরা। তথ্য প্রযুক্তির সহজলভ্যতার কারণে দেশে বিভিন্ন বয়স ও শ্রেণীর মানুষের মধ্যে ইন্টারনেট এবং স্মার্টফোনের ব্যবহার যত বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধ। সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ অন্যান্য মাধ্যমগুলোই এই অপরাধের প্রবণতা সব থেকে বেশি। সিআইডি প্রধান নিউজ 24-কে বলেন, সাইবার মনিটরিং এর উপর নজরদারি বাড়ানো হয়েছে। বিস্তারিত মুখ খন্দকারের প্রতিবেদনে। বাংলাদেশে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরাধ প্রবণতা বাড়ছে। এই ধরনের সাইবার অপরাধের এখনো প্রধান শিকার নারী। তবে জঙ্গিরাও এই মাধ্যম ব্যবহার করে তথ্য সংগ্রহ ও হুমকি দিচ্ছে। এই মাধ্যম ব্যবহার করছে প্রতারকরাও। নিউজ 24-এর একান্ত সাক্ষাৎকারে সিআইডি প্রধান বলেন, তারা সাইবার ক্রাইমের বেশ কয়েকটি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে কাজ করছেন। সাইবার ক্ষেত্রে, ক্রাইমের ক্ষেত্রে আমরা দুভাবে ডিল করে, একটা আমরা নিজেরাই করে থাকি, মনিটর করে থাকি, আরেকটা আমরা যখন কোনো কমপ্লেইন পাই। তো মনিটরিং আমরা নিজেরা যেমন করে থাকি, আমাদের পুলিশের আবার আরও কয়েকটা এজেন্সি আছে তারাও করে থাকে, আমাদের মধ্যে আবার নেটওয়ার্কিং করা আছে। সহিংস উগ্রবাদ, গুজব, রাজনৈতিক অপপ্রচার, মিথ্যা সংবাদ, গ্যাং কালচার, আত্মহত্যা, পর্নোগ্রাফি, সাইবার বুলিং, জালিয়াতি, চাঁদাবাজি, পাইরেসি, আসক্তির এই সবই হচ্ছে। শিশুদের হাতে স্মার্টফোন দিয়ে দেওয়ার পর সেখানে কার্টুন দেখার নামে কুরুচিপূর্ণ কন্টেন্ট দেখানো হচ্ছে প্রযুক্তির মাধ্যমে। মানুষকে আননেসেসারি উস্কানি দিচ্ছে, একটা উস্কানিমূলক আপনাকে মোটিভেশনাল কথাবার্তা বলা উচিত। উস্কানি দেওয়াটা তো ইনসাইটমেন্ট, তো দিস ইজ অ্যান অফেন্স অ্যাজ ওয়েল, সো এটা তো করা যাবে না। কুরুচিপূর্ণ ও নোংরা মন্তব্য করে কতিপয় বিকৃত মানসিকতার ফেসবুক ব্যবহারকারীরা। এমনকি ফেসবুকে প্রতিপক্ষকে হেয় করতে মিথ্যা ও ভুয়া খবরও ছড়ানো হয়। এরই মধ্যে বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। আইন যেটা পারমিট করে না, তো সেরকম কোনো কিছু যখনই আমরা দেখি আমাদের নজরে আসে তখনই আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসি। আর এটা হতে পারে, অনেকে দেখেছি আমরা অ্যান্টি স্টেট কথাবার্তা বলে, অনেকে অ্যান্টি গভর্নমেন্ট কথাবার্তা বলে, অনেকে অ্যান্টি সোশ্যাল ভ্যালুজ কথাবার্তা বলে বা কিছু করার চেষ্টা করে। যারাই এই ধরনের অপরাধের সাথে জড়িত হবে তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনার কথা জানান দেশের অপরাধ তদন্ত বিভাগের দায়িত্ব পালন করা এই কর্মকর্তা। স্টপ করতে হবে, এটা করতে দেওয়া যাবে না। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। করোনা সংক্রমণ ঠেকাতে নওগাঁ পৌরসভা এলাকা ও নিয়ামতপুর উপজেলায় লকডাউনের দ্বিতীয় দিন আজ। পৌরসভায় 23টি ও নিয়ামতপুর উপজেলার 18টি গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বন্ধ করে দেওয়া হয়েছে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের সঙ্গে সড়ক যোগাযোগ। শহরে সীমিত পরিসরে যানবাহন চলাচল করছে, অনেকে হেঁটেই গন্তব্যে ছুটছেন। এছাড়াও এই অভ্যন্তরীণ বাস ও দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি বা প্রবেশ করেনি। অপ্রয়োজনে মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরার সময় অনেককেই জরিমানা করেছে প্রশাসন। শহরের প্রধান বাজার এলাকা সহ পুরো শহরে জরুরি পণ্য ছাড়া প্রায় সব দোকানই বন্ধ রয়েছে। করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় গেল বুধবার নওগাঁ পৌরসভা এলাকা ও নিয়ামতপুর উপজেলায় সর্বাত্মক লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসক। আগামীকাল শনিবার থেকে সাতক্ষীরা জেলায় 1 সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনা সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।
সীমান্তবর্তী জেলা রাজশাহী ও খুলনায় চলছে নানা বিধিনিষেধ। এদিকে 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে 16 জনের মৃত্যু হয়েছে। সকাল 10টার সংবাদে নিচ্ছে বিরতির সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সকালের সংবাদে। আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। জাতীয় চা দিবস আজ দেশে প্রথমবারের মতো পালিত হচ্ছে এই দিবস। তবে পার্বত্য অঞ্চল ও সিলেটের পর দ্বিতীয় চা অঞ্চল হিসেবে স্থান করে নিয়েছে পঞ্চগড়। চায়ের মান উন্নত হওয়ায় এখানকার চা রপ্তানি করা হচ্ছে বিদেশেও। অন্যান্য ফসলের চেয়ে লাভ বেশি হওয়ায় বড় বাগান মালিকদের পাশাপাশি সমান তালে বাড়ছে ক্ষুদ্র চাষাস। ক্ষুদ্র চা চাষিদের অভিযোগ, কারখানা মালিকদের সিন্ডিকেটের কারণে চা পাতা ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা। সরকার হায়দারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চা চাষে পাহাড়ি ঢালু জমি লাগবে এমন ধারণা বদলে দিয়েছেন পঞ্চগড়ে সমতল ভূমিতে কৃষকেরা চা চাষ করে। এক সময়ের পতিত জমি বা এক ফসলি জমি এখন চায়ের সবুজ পাতায় ভরে গেছে। এমনকি বাড়িতেও চা বাগান করছেন অনেকেই। ক্ষুদ্র চা চাষিদের অভিযোগ, কারখানা মালিকদের সিন্ডিকেটের কারণে কাঁচা চা পাতার ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা। এসোসিয়েশন করে তারা মূল্য নির্ধারণ করে, সকাল বিকাল তারা মূল্য নির্ধারণ করে, মূল্য নির্ধারণ করে তারা পাতা কিনে আমাদেরকে ঠকায়। দালালগুলোর মাধ্যমে তারা পাতা নিতেছে বেশি রেটে, কিন্তু চাষিদেরকে তারা সেই বেশি রেট দিতেছে না, ন্যায্য মূল্য চাষিদেরকে দিচ্ছে। তার দাম পাচ্ছিলাম না, এই জন্য যদি সরকার জন্য আমাদের দিকে সুদৃষ্টি দিত তাহলে আমরা অনেক লাভবান হইতাম। তবে এসব অভিযোগ অস্বীকার করে সংশ্লিষ্টরা বলছেন, সরকারি নীতিমালা অনুযায়ী চা চাষিদের দাম দেওয়া হচ্ছে। দাম ঠিকই আছে, যে সরকারি যে নীতিমালা, এই নীতিমালা অনুযায়ী দাম দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ সহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ায় আগ্রহী হয়ে উঠছেন চা চাষিরা। গেল কয়েক বছর ধরেই এখানে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি চা উৎপাদন হচ্ছে বলে জানালেন প্রকল্প পরিচালক। 2020 সালে আমাদের লক্ষ্যমাত্রা ছিল 95 লক্ষ কেজি। আমরা বিগত বছরে 1,03,00,000 কেজি চা উৎপাদন হয়েছে, তাহলে এটাও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। এই বছর আমাদের 2021 সালে 1 কোটি কেজি চায়ের লক্ষ্যমাত্রা থাকলেও এখনো যে চায়ের যে উৎপাদনের হার, তাতে মনে হচ্ছে যে এটা আরো আমাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আরো বেশি উৎপাদন সম্ভব হবে। পঞ্চগড়ে রয়েছে 18টি চা প্রক্রিয়াকরণ কারখানা। এখানে কাজ করে জীবিকা নির্বাহ করছে কয়েক হাজার মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, চা দিবস উপলক্ষে উত্তরের জনপদ পঞ্চগড়ে আয়োজন করা হয়েছে চা মেলার। এই বিষয়ে বিস্তারিত জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার হায়দার। হায়দার, যে চা মেলার আসলে আয়োজন করা হচ্ছে, এই চা মেলার আসলে মেইন উদ্দেশ্যটা কি, আসলে এতে লাভবান হচ্ছে আসলে কারা? ধন্যবাদ। আপনারা জানেন যে 1957 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম বাংলাদেশের চা বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হন। তো উদযাপন হচ্ছে এবং চা মেলা অনুষ্ঠিত হচ্ছে। তো এই চা মেলায় আসলে আপনি যেভাবে বলছেন যে এই চা মেলা হওয়ার কারণে এখানে যে সাধারণ চা চাষিরা আছে, বিশেষ করে ক্ষুদ্র চা চাষিরা, তারাও কিন্তু উপকার ভোগ করছেন এই জন্যই যে তাদের মধ্যে একটা নতুন অভিজ্ঞতা যোগ হচ্ছে, যে চা মেলা এবং চায়ের যে বিভিন্ন প্রকার আছে, বিভিন্ন প্রকার চা যে উৎপাদন হচ্ছে পঞ্চগড়ে, এটাও কিন্তু প্রদর্শনীতে আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন ধরনের, বিশেষ করে পঞ্চগড়ে এখন অর্গানিক চা উৎপাদন হচ্ছে, গ্রিন টি উৎপাদন হচ্ছে, এবং আরো যে চায়ের যে নানা ভ্যারাইটি, সেই বিভিন্ন ভ্যারাইটির চা কিন্তু এখানে তৈরি হচ্ছে। এবং এই চা গুলো কিন্তু সারা বাংলাদেশ বা সারা পৃথিবীতে যাচ্ছে, এবং এই পঞ্চগড়ের চা কিন্তু সারা পৃথিবীর মানুষ এখন উপভোগ করছে এবং সারা বাংলাদেশের মানুষ উপভোগ করছে। তো পঞ্চগড়ের চায়ের যে সম্ভাবনা এবং সামনের দিকে এটা আরো বেড়ে যাচ্ছে, এবং সামনে যে তারা একটু আগে আপনি সংবাদে আমরা দেখতে পাচ্ছিলাম যে এখন কিন্তু বাড়িতে বাড়িতে চায়ের বাগান হচ্ছে। ফিরে যাচ্ছে আপনার কাছে স্টুডিওতে। হায়দার, আপনাকে ধন্যবাদ। দর্শক, আজকে চা দিবস আর এই উপলক্ষে পঞ্চগড়ে আয়োজন করা হয়েছে চা মেলার। সেখানকার সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী সরকার হায়দার। বরিশালের গৌর নদীর একটি ক্লিনিকে পেট জোড়া লাগানো অবস্থায় 2 যমজ শিশুর জন্ম হয়েছে। তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সুস্থ থাকলেও তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আর এই 2 শিশুকে আলাদা করার চিকিৎসায় সবার সহযোগিতা চেয়েছেন হতদরিদ্র পরিবার।
রাহাত খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বুধবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার একটি ক্লিনিকে পেট জোড়া লাগা অবস্থায় 2 কন্যা শিশুর জন্ম হয়। ওই দিন বিকালে এই নবজাতকদের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সুস্থ আছে। এই ধরনের বাচ্চাদের যে জন্মগত যে ত্রুটিটা নিয়ে জন্মগ্রহণ করে সেটাকে আমরা বলি কনজয়েন্ট টুইন, এবং এটার অপারেশন বাংলাদেশে এখন হয় এবং বেশ কয়েকটা অপারেশনও আগে সাকসেসফুলি হয়েছে। এই হাসপাতালে পেট জোড়া লাগানো 2 শিশুকে আলাদা করার ব্যবস্থা না থাকায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মূলত তাদেরকে সেপারেশন করা দরকার, তো সেপারেশনের জন্য যে সার্জারি প্রয়োজন তার জন্য পর্যাপ্ত ফ্যাসিলিটি যেখানে নয় বললে তারা মন্তব্য করেছেন। এই 2 শিশুর চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য সবার সহযোগিতা চেয়েছেন হতদরিদ্র বাবা মা। ময়ূর থেকে সিজার করাইছি, ময়ূর থেকে বলছে বরিশাল নিয়ে আসতে, বরিশাল আনছি, এখন কালকে এরা বলছে ঢাকা নিয়ে যেতে। উন্নত চিকিৎসার মাধ্যমে শিশু দুটিকে আলাদা করা সম্ভব বলে মনে করেন চিকিৎসকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সকল দর্শক সংবাদে নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন সকাল 10টার নিউজ 24 সংবাদ। এবারে আন্তর্জাতিক। চীন ইস্যুতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পথেই হাঁটলেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নিরাপত্তার হুমকি অজুহাতে এনে চীনের 59টি প্রযুক্তি ও প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠানে মার্কিন নাগরিকদের বিনিয়োগের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছেন তিনি। বিবিসি জানায় এই নিষেধাজ্ঞা আগামী 2 আগস্ট থেকে কার্যকর হবে। এর আগে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার আওতায় 31টি প্রতিষ্ঠান নিষেধাজ্ঞার আওতায় ছিল, আর এখন তা বেড়ে 59টিতে দাঁড়াচ্ছে। বৈশ্বিক বাজারে ক্ষতির প্রভাব কমাতেই এসব প্রতিষ্ঠানের ওপর জোরদার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের এক মুখপাত্র। তিনি আরও বলেন, মার্কিন প্রতিরক্ষা বিভাগ থেকে এই তালিকা হালনাগাদ করা হবে এবং ভবিষ্যতে নিষেধাজ্ঞার তালিকা আরও দীর্ঘ হবে। এদিকে নতুন এই মার্কিন পদক্ষেপের প্রতিশোধ নেওয়া হবে বলে জানিয়েছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর পাশে থাকার পাশাপাশি তাদের অধিকার ও স্বার্থ রক্ষায় চীন আইনগত সহায়তা দেবে বলেও মন্তব্য করেছেন তিনি। বিশ্বের পর্যটকদের কাছে ইতালির ভেনিস অতি পরিচিত। করোনা পরিস্থিতিতে এই ভেনিস অনেকটাই নীরব সময় পার করলেও বর্তমানে সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকদের পদচারণায় মুখর। ভিড় জমাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও। ইতালির ভেনিস থেকে নাজমুল হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মাসুদ রানা। দৃষ্টিনন্দন ইতালির ভেনিস শহর এক একজনের কাছে এক এক নামে সুপরিচিত। কারো কাছে দ্বীপ শহর, আবার কারো কাছে জলকন্যা শহর হিসেবে পরিচিত। প্রতি বছর এই ভেনিসে কমপক্ষে প্রতিদিন 15 থেকে 20 হাজার পর্যটকের আগমন ঘটে। ভিড় জমান প্রবাসী বাংলাদেশিরাও। দীর্ঘ অনেকদিন হয় ভেনিসে থাকি। ভেনিসে 2 বছর পরে আজকে মনে হচ্ছে যেন ভেনিস তার সেই পুরনো রূপে ফিরে এসেছে। ইতালিতে বর্তমানে করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। গেল কয়েক সপ্তাহ থেকে মৃত্যুর সংখ্যা নিম্নমুখী। বর্তমানে 20 বছরের উপরের যে কেউ নিতে পারছেন প্রতিষেধক টিকা। 21 জুনের পর গোটা ইতালি সাদা অঞ্চলে পরিণত হবে বলে আশা করা হচ্ছে। ভেনিস পৃথিবীর মধ্যে অন্যতম একটা শহর, যার কোনো বিকল্প নেই। সেই পরিপ্রেক্ষিতে আমরা অত্যন্ত আশাবাদী যে আগামী দিনগুলিতে আমরা ভেনিসকে আবার পুনরায় অবস্থায় ফিরে পাবো। এরই মাঝে বার রেস্টুরেন্টগুলোতে ভিতরে বসে খাবার পরিবেশন করতে পেরে অনেকটাই আনন্দিত রেস্টুরেন্ট ব্যবসায়ীরা। আমাদের করোনার কালের ব্যবসা বাণিজ্য খুবই খারাপ গেছে, এখন দেখা যায় আশা করা যায় ভালো হবে সামনে, এটাই আশা করি আমরা। সেই সাথে ক্ষুদ্র প্রবাসী ব্যবসায়ীরাও পর্যটকের আগমনের অপেক্ষায় আশা নিয়ে দিন পার করে যাচ্ছেন। মাসুদ রানা, নিউজ 24। সংবাদে নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবার স্বাগত সকাল 10টার নিউজ 24 সংবাদে। রূপালী পর্দার দর্শক প্রিয় মুখ অপু বিশ্বাস এবং ইমন দুজন জুটি বেঁধে অভিনয় করেছেন এক বুক ভালোবাসা সিনেমায়। এরপর সিলভার স্ক্রিনে একসাথে দেখা যায়নি আর তাদেরকে। সম্প্রতি আবার তারা জুটি বেঁধেছেন, কাজ করেছেন বহুমাত্রিক ব্যান্ড রয়্যাল মালাবারের মডেল হিসেবে। গৌতম সাহার কোরিওগ্রাফিতে ফটোশুটের পাশাপাশি নিজেদের ফ্যাশন ভাবনাও তুলে ধরেছেন তারা। সুকন্যা আমিরের প্রতিবেদনে বিস্তারিত। ঢালিউড কুইন অপু বিশ্বাস রূপালী পর্দায় অভিনয় দিয়ে দর্শকদের মন কেড়েছেন অনেক আগেই।
ফ্যাশন আইকন হিসেবেও বেশ কয়েকটি ফ্যাশন হাউসে কাজ করছেন তিনি। সম্প্রতি রয়্যাল মালাবার ফ্যাশন হাউসের ওয়েডিং কালেকশনের একটি ফটোশুটে অংশ নেন অপু। মালাবারের নকশার পোশাক আর গয়নায় বউ বেশে দেখা যাবে তাকে। আভিজাত্য আর সৌন্দর্য দুটোর মেলবন্ধনকে প্রাধান্য দেন এই নায়িকা। তার মতে ফ্যাশন তাই যা নিজেকে মানিয়ে যায় অবলীলায়। আমাকে যেটা মানাবে না বাট সেটা আমি পরে ঘুরছি, সেটা ইজ নট লুক এ ফ্যাশন। তো সেই জায়গা থেকে সেটা অনেক বেশি কম দামিও হতে পারে, বেশি দামিও হতে পারে, ব্র্যান্ডেড হতে পারে, নন ব্র্যান্ডেড হতে পারে। তো আমি যেটা ক্যারি করতে পারবো, যেটাতে আমাকে সুন্দর লাগবে, দ্যাট ইজ কল ফ্যাশন। ফ্যাশন সচেতনদের উদ্দেশ্যে মালাবারের কর্ণধার জানান, প্রাচ্য আর পাশ্চাত্যের মিশেলে তৈরি এসব পোশাক গয়না তুলে ধরতেই এই ফটোশুটের আয়োজন। আমরা সবসময় চেষ্টা করি প্রত্যেকটা প্রোডাক্ট যাতে খুবই ইউনিক এবং খুবই ট্রেন্ডি হয়। সবগুলোই আমরা ঠিক ওইভাবেই আমাদের মুম্বাই, আমাদের দিল্লিতে বিশেষ করে এই জায়গাগুলো থেকেই কালেকশন করি। অপু বিশ্বাসের সঙ্গে জুটি হয়ে ফটোশুটে অংশ নিয়েছেন চিত্রনায়ক ও মডেল ইমন। ফ্যাশন নিয়ে নিজস্ব ভাবনা জানান তিনি। বিদেশে গেলে যে কেনা হয় না সেটা বললে ভুল হয়, বিদেশে গেলেও আমরা টুকটাক শপিং করি, কিন্তু আমার মনে হয় যে আমাদের দেশে এখন অনেক ভালো ভালো ব্র্যান্ড এবং অনেক ভালো ভালো ডিজাইন হচ্ছে এবং এইগুলো ইন্টারন্যাশনাল মানের। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। ভিন্ন রকম খবর দিয়ে শেষ করছে এখনকার আয়োজন। মঙ্গলের পর এবার শুক্র গ্রহের দিকে দৃষ্টি দিচ্ছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা। 2028 এবং 2030 সালের মধ্যে তারা এই গ্রহের পরিবেশ ও ভৌগোলিক বৈশিষ্ট্য জানতে দুটি অভিযান পরিচালনা করবে। মাসুদ রানার ডেস্ক রিপোর্টে বিস্তারিত। পৃথিবীর নিকটতম প্রতিবেশী গ্রহ শুক্র, যার আবহাওয়ার সঙ্গে মিল রয়েছে পৃথিবীর। তবে শুক্র গ্রহের পরিবেশ এখন বদলে গেছে, বিষাক্ত হয়ে উঠেছে এর বাতাস। বলা হচ্ছে পৃথিবীর পরিবেশের তুলনায় এখন 90 গুণ বেশি দূষিত এই গ্রহের পরিবেশ। এর তাপমাত্রা এখন প্রায় 462 ডিগ্রি সেলসিয়াস, যাতে পারদ পর্যন্ত গলে যেতে পারে। 2019 সালে এক গবেষণায় বলা হয়েছিল গ্রহটির তাপমাত্রা স্থিতিশীল। এছাড়া শত শত বছর আগেও সেখানে পানির অস্তিত্ব ছিল। কিভাবে শুক্রের পরিবেশ বদলে গেল সেটি জানতে এবার দুটি অভিযান পরিচালনা করবে নাসা। 30 বছরের বেশি সময় ধরে কোনো গ্রহের পরিবেশ সম্পর্কে জানার চেষ্টা চালানো হয়নি। এই অভিযানের মধ্য দিয়ে সেই সুযোগ হবে একটা গ্রহ কিভাবে নরক হয়ে উঠল, আমরা তার উপর গুরুত্ব দিব। শুক্র গ্রহের পরিবেশ সম্পর্কে জানতে একটি অভিযান পরিচালনা করা হবে, আর একটি অভিযান পরিচালনা করা হবে গ্রহের মানচিত্র তৈরি করার জন্য। নাসা জানিয়েছে প্রতিটি অভিযান পরিচালনার জন্য $50 কোটি ব্যয় করা হবে। মাসুদ রানা, নিউজ 24। এখন এ পর্যন্তই। আপনারা দেখছেন নিউজ 24। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।